নমস্কার, আপনি শুনছেন ডেইলি নিউজ। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সব গুরুত্বপূর্ণ খবর। প্রতিদিনের হট নিউজ এবং আপডেট নিয়ে আমরা আছি আপনার পাশে। চলুন শুরু করি আজকের সংবাদ শিরোনাম। কাশ্মীরের এক পোস্টার থেকে পর্দা ফাঁস। লালকেল্লা বিস্ফোরণের মূল চক্রী সহ ধরা পড়ল দেশের সবচেয়ে বড় জঙ্গি নেটওয়ার্ক। বাজারে এলো স্টারলিংকের সবচেয়ে সস্তা প্ল্যান, ভারতে ঢুকেই টেক্কা দেবে জিও এয়ারটেলকে। অবশেষে রুদ্ধদ্বার খুলতেই চক্ষুচড়ক গাছ। বিহার ভোটের পর স্কুল থেকে উদ্ধার স্তূপীকৃত ভিভিপ্যাট স্লিপ। পার্থ চট্টোপাধ্যায়কে আর দলে ফেরাবে না তৃণমূল, তার ছায়াও মারবে না কেউ। ভাবছিলাম গলায় দড়ি দিয়ে ঝুলে যাব, দরকার নেই চাকরি, ট্রেনিংয়ে গিয়ে। কেঁদে ফেললেন বিএলও। ৩০ বছর ধরে ভাড়া থাকা সম্পত্তি কি ভাড়াটিয়ার হবে? সুপ্রিম কোর্ট যা বলল শুনে কপালে ভাঁজ বাড়িওয়ালাদের। এবার স্কুলে ভর্তি হতে গেলেই জমা দিতে হবে নাগরিকত্বের পরিচয়পত্র। নয়া নিয়ম কবে থেকে চালু? সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে রাজ্যের অনীহা। হলফনামা তলব হাইকোর্টের। সরি স্যার, প্লিজ আমায় ক্ষমা করুন। আমেরিকায় হাত জোড় করে কান্নায় ভেঙে পড়লেন ভারতীয় মহিলা, ঝড়ের গতিতে ভাইরাল। একের পর এক জঙ্গির জন্মদাতা, এবার সাসপেন্ড দিল্লির আল ফালাহ বিশ্ববিদ্যালয়। পিছিয়ে গেল এসএসসি একাদশ দ্বাদশের নথিপত্র যাচাই। স্বামীর ভয়ঙ্কর দাবি, বন্ধুদের সঙ্গে রাত কাটালেই মুসলমান হবে, তারপর বিয়ে। এই গল্পে শিউরে উঠবেন। এসআইআর ভোটার তালিকা থেকে কারা বাদ পড়বেন জানালো নির্বাচন কমিশন। হোটেলে পরকীয়ায় মত্ত অবস্থায় হাতে নাতে ধরল স্ত্রী, কিন্তু বাড়ি ফিরিয়ে আনার সময় টোটো থেকে লাফ দিয়ে দৌড় স্বামীর। ভাই গ্রেপ্তার হতেই দেশ ছাড়া। দিল্লি বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড আরও এক ডাক্তার এখন নাগালের বাইরে। নজরে আলফালা বিশ্ববিদ্যালয়, ১৭ নম্বর বিল্ডিং, ১৩ নম্বর রুমে কি হয়? জঙ্গি তৈরির আখড়া। আপনার ৩০ লাখের বেশি জমি কেনা কি ঝুঁকিপূর্ণ? কেন আপনার দিকে নজর রাখছে ইনকাম ট্যাক্স? ২০০২ সালের তালিকায় নাম, আপনার পুরনো এপিক নম্বরই থাকবে নতুন ভোটার কার্ডে। জামিন পেয়েই বিধানসভায় ফিরতে চান পার্থ, বসার জায়গা নিয়ে বড় আশ্বাস দিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে শিক্ষিকাকে কান ধরে ওঠবস, তোলপাড় শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মঘটের ডাক। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ, কি নির্দেশ হাইকোর্টের? ৩২ বছর পর রায়। ৬ সিপিএম কর্মী হত্যাকাণ্ডে ৪৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড ঝাড়গ্রাম আদালতে। এসআইআর আতঙ্কে আত্মঘাতী টোটো চালক। নোয়াপাড়ায় ফর্মে কি দেখে সিঁদুরে মেঘ দেখল যুবক। প্রিয় দর্শক, আপনি এতক্ষণ শুনেছেন আজকের প্রধান শিরোনামগুলো। নিয়মিত এ ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার চলুন একে একে বিস্তারিত খবরগুলো দেখে নিই। ৩০ বছর ধরে ভাড়া থাকা সম্পত্তি কি ভাড়াটিয়ার হবে? সুপ্রিম কোর্ট যা বলল শুনে কপালে ভাঁজ বাড়িওয়ালাদের। ভাড়া বাড়িতে দীর্ঘদিন থাকার সুবাগে সম্পত্তির মালিকানা দাবি করা কি সম্ভব? এই প্রশ্নের একটি চূড়ান্ত জবাব দিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের এই গুরুত্বপূর্ণ রায় বাড়িওয়ালা এবং ভাড়াটে উভয় পক্ষের বহুদিনের ভুল ধারণা ও আইনি জটিলতার অবসান ঘটাতে চলেছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, কেউ যদি কোনো ভাড়া বাড়িতে ৫ বছর থাকেন বা এমনকি ৫০ বছরও বসবাস করেন, তবুও তিনি কখনও সেই বাড়ির মালিকানা দাবি করতে পারবেন না। এই রায়টি একটি ঐতিহাসিক মামলার পরিপ্রেক্ষিতে এসেছে, যা দেশে বাড়ির মালিক এবং ভাড়াটেদের মধ্যে তৈরি হওয়া বহু বছরের বিতর্ক ও বিভ্রান্তি দূর করবে। ভাড়াটে যদি মালিকানা দাবি করে, বর্তমানে অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো ভাড়াটে ছোটখাটো বিষয়েও বাড়িওয়ালার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন এবং ঘন ঘন বাড়ি বদল করেন। আবার কিছু ভাড়াটে বছরের পর বছর এক বাড়িতে থেকে বাড়িওয়ালাকে ভয় দেখাতেও শুরু করেন। এমন পরিস্থিতিতে বহু বছর ধরে একটানা ভাড়াটে থাকলে সেই সম্পত্তি হাতছাড়া হতে পারে, এই ভয় অনেক বাড়িওয়ালার মধ্যেই তৈরি হয়েছে। অন্যদিকে কিছু ভাড়াটে মনে করেন বেশিদিন এক বাড়িতে থাকলে হয়তো মালিকানা পাওয়া সম্ভব। এই প্রেক্ষাপটেই সম্প্রতি একটি মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছায়। মামলার বিষয় ছিল ৩০ বছরের বেশি সময় ধরে এক বাড়িতে থাকা এক ভাড়াটে ওই বাড়ির মালিকানা দাবি করেছিলেন। বাড়িওয়ালা ওই ভাড়াটেকে উচ্ছেদ করতে চেয়ে আদালতে মামলা করেন। অ্যাডভার্স পজিশন বা প্রতিকূল দখলের আইন কি বলছে? বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা দায়ের করে ভাড়াটে দাবি করেন তিনি ১৯৮০ থেকে ওই বাড়িতে বসবাস করছেন এবং এই দীর্ঘ সময়ে বাড়িওয়ালা তাকে ভাড়া পরিশোধ না করার জন্য কোনোদিন বাড়ি ছাড়তে বলেননি। তাই তিনি অ্যাডভার্স পজিশন বা প্রতিকূল দখল নিয়মের অধীনে এই বাড়ির মালিকানা পাওয়ার অধিকারী। ভাড়াটে লিমিটেশন অ্যাক্ট 1963 বা তামাদি আইন ১৯৬৩ এর একটি ধারাকে উদ্ধৃত করে তার দাবিকে প্রতিষ্ঠা করতে চান।
এই আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি 12 বছর ধরে একটানা প্রকাশ্যে এবং মালিকের অনুমতি ছাড়া কোনো সম্পত্তি দখল করে থাকেন বা বসবাস করেন তবে তিনি সেই সম্পত্তির মালিকানা দাবি করতে পারেন। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়। বাড়িওয়ালা পাল্টা দাবি করেন ভাড়াটে প্রথম থেকেই তার অনুমতি নিয়েই ভাড়া পরিশোধ করে ওই বাড়িতে বসবাস করে এসেছেন, তাই এই ক্ষেত্রে অ্যাডভার্স পজেশন আইন প্রযোজ্য হতে পারে না। নিম্ন আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই মামলার বিচার চলে। প্রতিটি আদালত ভিন্ন ভিন্ন রায় দেওয়ার পর অবশেষে সুপ্রিম কোর্ট চূড়ান্ত এবং অত্যন্ত স্পষ্ট একটি রায় দিয়েছে যা বাড়ির মালিকদের বড় স্বস্তি দিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে ভাড়া সম্পর্ক হল একটি আইনি চুক্তিভিত্তিক সম্পর্ক। যেহেতু ভাড়াটে বাড়িওয়ালার সম্মতিতে বাড়িতে বাস করছেন তাই এই সম্পর্ক অ্যাডভার্স পজেশনের আওতায় আসতে পারে না। কোনো ব্যক্তি দীর্ঘ সময় ধরে ভাড়াটে হিসেবে বসবাস করলেই তিনি কখনোই সেই বাড়ির মালিক হতে পারেন না। আইন বিশেষজ্ঞদের মতে এই রায়টি ভাড়া সংক্রান্ত বিষয়গুলিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে মিথ্যা মালিকানা দাবি রুখতে সুপ্রিম কোর্ট এই মামলায় একটি অত্যন্ত পরিষ্কার এবং মজবুত বার্তা দিয়েছে। আইনের দৃষ্টিতে ভাড়া বাড়ি সবসময়ই ভাড়া বাড়ি হিসেবে গণ্য হবে। কোনো পরিস্থিতিতেই ভাড়া বাড়ি আইনগতভাবে নিজের সম্পত্তি হিসেবে দাবি করা যায় না। এইটাই হলো আইনের স্থায়ী অবস্থান। একজন ভাড়াটে যদি 100 বছরও একটি বাড়িতে থাকেন তবু আইনত সেই বাড়ির মালিক হওয়ার কোনো সুযোগ নেই। তবে যদি কেউ 12 বছর ধরে কোনো ভাড়া না দিয়ে বসবাস করেন এবং বাড়িওয়ালাও সেই ভাড়া আদায় করার জন্য কোনো পদক্ষেপ না নেন সেক্ষেত্রে ওই ভাড়াটে কিছু আইনি অধিকার দাবি করতে পারেন। এবার স্কুলে ভর্তি হতে গেলেই জমা দিতে হবে নাগরিকত্বের পরিচয়পত্র। নয়া নিয়ম কবে থেকে চালু? SIR নিয়ে এখন গোটা রাজ্যে হইচই। এরই মাঝে আবার নয়া বিতর্ক শুরু। এবার থেকে নাকি স্কুলে ভর্তি হতে গেলেই লাগবে নাগরিকত্বের প্রমাণপত্র। জেনে নিন নয়া নিয়ম কবে থেকে চালু। কিছুদিন আগে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR কর্মসূচি নিয়ে ব্যাপক রাজনৈতিক শোরগোল শুরু হয়েছিল। সেই পরিস্থিতির রেশ কাটতে না কাটতেই এবার বাংলায় গত 4 নভেম্বর থেকে শুরু হয়ে গেল SIR কর্মসূচি। নিয়ম মেনে প্রতিটি ব্লকে BLO শুরু করে দিয়েছেন ফর্ম বিলির কাজ। এই নিয়েও একাধিক জায়গায় রাজনৈতিক বিভ্রাট শুরু হয়েছে। কোথাও শাসক দলের হুমকির মুখে পড়তে হচ্ছে বুথ লেভেল অফিসারদের, তো কোথাও আবার বিজেপি BLAদের ধরে মারধর করা হচ্ছে। এমতাবস্থায় ফের খবরের শিরোনামে উঠে এলো নাগরিকত্বের প্রমাণ বিতর্ক। সাধারণত সকল বাবা মায়ে চায় ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াতে। বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রাথমিকে ভর্তি হতে গেলে শুধুমাত্র শিশুদের জন্মের সার্টিফিকেটের প্রয়োজন পড়ে, আর তাই দিয়ে শিশুদের ভর্তি করানো যায়। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে আবেদনপত্র সংগ্রহ করার সময় শিশুর জন্মের শংসাপত্র এবং অভিভাবকদের যে কোনো একটি নাগরিকত্বের প্রমাণপত্র দেখাতে হবে। আর তাতেই সেই নিয়ে শুরু হয়েছে হইহট্টগোল। বিতর্কিত বিজ্ঞপ্তি নিয়ে ক্ষুব্ধ অভিভাবক। কৃষ্ণনগর হাইস্কুল প্রাথমিক বিভাগের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড ও ড্রাইভিং লাইসেন্স বাবা মায়ের থেকে গ্রহণ করা হবে শিশুর ভর্তির ক্ষেত্রে। শুধু তাই নয়, আবেদনপত্র জমা দেওয়ার সময় শিশুর জন্মের শংসাপত্রের ফটোকপির পাশাপাশি বাবা অথবা মায়ের ওই 4টি নথির মধ্যে যে কোনো একটির ফটোকপি প্রমাণপত্র হিসেবে জমা দিতে হবে। যদি কোনো শিশুর অভিভাবক এই 4টির মধ্যে একটিও নথি দেখাতে না পারেন তাহলে সেই শিশু ওই স্কুলে ভর্তি হতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়। বিদ্যালয়ের এই বিজ্ঞপ্তি দেখে ক্ষুব্ধ অভিভাবকের একাংশ। তাদের অভিযোগ, এখনও পর্যন্ত রাজ্যে NRC চালু হয়নি, তার আগেই কিভাবে একটি স্কুল পড়ুয়ার বাবা মায়ের নাগরিকত্বের প্রমাণ চাইতে পারে? কি বলছেন সংসদের চেয়ারম্যান? স্কুলের ভর্তির বিষয়টি সামনে আসায় বেশ অস্বস্তিতে পড়েছে গোটা শিক্ষা মহল। জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দেবাশিস বিশ্বাস বলেন, এমনটা কোনোভাবেই করা যায় না। একজন পড়ুয়াকে ভর্তি করতে শুধু তার জন্মের শংসাপত্রের প্রয়োজন। সেই শংসাপত্রে তার বাবা মায়ের নাম ও ঠিকানা লেখাই থাকে। তারপরেও কিভাবে নাগরিকত্বের প্রমাণ চাওয়া হলো বুঝতে পারছি না। ভালো করে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে চাপের মুখে পড়ে বাধ্য হয়ে বিজ্ঞপ্তি প্রত্যাহার করল কৃষ্ণনগর হাইস্কুল প্রাথমিক বিভাগ। এবার বাড়ি বসেই অনলাইনেই পেনশনেররা জমা দিন লাইফ সার্টিফিকেট। জেনে নিন পদ্ধতি। পেনশন প্রাপকদের প্রতি বছরই লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। তাদের কাছে তাই নভেম্বর মাসটা অতি গুরুত্বপূর্ণ। পেনশনভোগী আদৌ জীবিত রয়েছেন কিনা তা এভাবেই যাচাই করা হয়। সেজন্য একে জীবন প্রমাণ বলা হয়ে থাকে। সাধারণত যে ব্যাংক থেকে আপনি পেনশন তোলেন সেখানে উপস্থিত থেকে ফর্ম জমা করতে হয়। সঠিক মানুষটির হাতে পেনশন পৌঁছচ্ছে কিনা তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। এই সার্টিফিকেট জমা না দিলে বন্ধ হয়ে যেতে পারে পেনশন। এই প্রমাণপত্র জমা দিতে এতদিন পর্যন্ত আপনাকে ছুটতে হতো ব্যাংক বা পোস্ট অফিসে। ব্যাংক দূরে হলে রীতিমতো সমস্যায় পড়তে হয় বয়স্কদের। তবে এখন মুশকিল আসান। অনলাইনেই জমা করতে পারবেন আপনার জীবন প্রমাণ। কেন্দ্রীয় পেনশন ও পেনশনভোগী কল্যাণ দপ্তর পেনশন প্রাপকদের জন্য চালু করেছে জীবন প্রমাণ অ্যাপ, যার ওয়েবসাইট হল www.jibanpraman.gov.in। চলুন জেনে নেওয়া যাক কিভাবে নিজের মোবাইল থেকেই এই সার্টিফিকেট জমা দেবেন। অ্যান্ড্রয়েড ইউজার 1, গুগল প্লে স্টোর থেকে আধার ফেস রেড এবং জীবন প্রমাণ অ্যাপ দুটি ইনস্টল করুন।
2 জীবন প্রমাণ অ্যাপ খুলে পেনশনারের আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর ও ইমেল আইডি টাইপ করুন। 3 আধারের সঙ্গে আপনার মুখ মিলিয়ে দেখতে ক্যামেরা অন করার নির্দেশ দেওয়া হবে। ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে নির্দেশ অনুযায়ী তা করে ফেলুন। 4 এরপর পেনশন প্রাপকের নাম, কর্মক্ষেত্র সংক্রান্ত তথ্য, অনুমোদনকারী কর্তৃপক্ষ, পিপিও নম্বর এবং পেনশন অ্যাকাউন্টের তথ্য লিখুন। 5 পেনশন প্রাপকের ছবি আধারের সঙ্গে মিলে গেলে রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসবে একটি ওটিপি। ওটিপি দিলেই আপনার স্ক্রিনে ভেসে উঠবে যে লাইফ সার্টিফিকেট জমা হয়ে গিয়েছে। 7 লাইফ সার্টিফিকেট সঠিকভাবে জমা পড়ল কিনা তার প্রমাণপত্র ডাউনলোড করার অপশনও পেয়ে যাবেন সেখানে। খবর আজকের মতন এই পর্যন্তই। নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।